where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যাঁ, আজকে আবার আমি কমল সরকার, রাজনগর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। বিগত কয়েকদিন ধরে ক্লাস চলছে আমার। আজকে আশা করি এই চতুর্থ অধ্যায় আমার শেষ হবে। আমি জানি না ক্লাসগুলো তোমরা দেখছো কি না, নিশ্চয়ই দেখা উচিত, কারণ এটা দেখলে তোমরা অনেক উপকৃত হবে। তো সেই চতুর্থ অধ্যায় থেকে আজকে আবার আমি আমার এই ক্লাস শুরু করছি। উপরে আমি লিখেছি, দেখো, চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদ ও প্রথম বিশ্বযুদ্ধ। অর্থাৎ এখানে আমরা প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগের মুহূর্ত, ঘটে যাওয়া পর্যন্ত, ঘটার পরের ঘটনা নয়, আপ টু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এই পর্যন্ত আমরা পড়ব। তো আবার একটু পিছন থেকে রিলেটেড করে নিয়ে আসি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। যে আমরা আমাদের এই চ্যাপ্টারের যে হেডিং, সেটা তোমরা দেখেছো, লেখা আছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। শিল্প বিপ্লবের কথা বলেছি, সেখান থেকে কি করে শিল্প বিপ্লবের তাগিদেই উপনিবেশবাদ, আর এই উপনিবেশবাদ থেকে সাম্রাজ্যবাদ, এবং সেই সাম্রাজ্যবাদী চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতেই যুদ্ধের পরিবেশ তৈরি হলো এবং যুদ্ধ ঘটল। এখন এই সাম্রাজ্যবাদ কথাটা মূলত এর যে উৎপত্তি, এটা একটা ল্যাটিন শব্দ। শব্দটা হচ্ছে এম্পোরিয়াম। এম্পোরিয়াম এরকম একটা লাতিন শব্দ। এই লাতিন শব্দ এম্পোরিয়াম থেকে ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্যবাদ, ইংরেজিতে যাকে আমরা বলি ইম্পেরিয়ালিজম, এই কথাটা এসছে। এখন এই সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ শব্দ দুটো পরস্পরের পরিপূরক, অর্থাৎ একটার সঙ্গে আরেকটার একটা খুব কাছাকাছি সম্পর্ক আছে। এই সাম্রাজ্যবাদ ঊনবিংশ শতকে, বোধ করে আমরা ভালো আরও পরিষ্কার বলতে পারি যে প্রথম বিশ্বযুদ্ধের শিল্প বিপ্লবের পরে সাম্রাজ্যবাদ একটা নতুন রূপে এবং নতুন আঙ্গিকে বিশ্বে আবির্ভূত হলো। সাম্রাজ্যবাদ শিল্প বিপ্লবের আগেও ছিল। যেমন ধরো যে আমরা প্রাচীন ভারতবর্ষের ইতিহাস যখন পড়েছি, বা প্রাচীন ইতিহাস যখন দেখি, যে বিশ্ব বিজেতা আলেকজান্ডারের কথা আমরা পড়েছি। তিনি সারা বিশ্বকে তার আধিপত্যের বা তার কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করেছে এবং এনেছিলেন, এবং তিনি বিশ্ব বিজেতা হিসাবে ইতিহাসে প্রসিদ্ধি লাভ করেছিলেন। তো সেই সময়ের সাম্রাজ্যবাদ এবং পরবর্তীকালে সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য ছিল। বলা হয় যে
আলেকজান্ডারের সময় থেকে নেপোলিয়ন পর্যন্ত এই সাম্রাজ্যবাদ ছিল এক ধরনের, আবার নেপোলিয়নের পরবর্তীকালে, মূলত ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরবর্তীকালে সাম্রাজ্যবাদটা অন্য রকমের একটা রূপ পায়। তো এই জায়গায় বলতে গিয়ে আলোচনায় আসছি, তার আগে বলি যে সাম্রাজ্যবাদটা কি। এটারও যদি আমরা একটা সহজ সংজ্ঞা দিয়ে বলি তাহলে বলবো যে অর্থনৈতিক দিক থেকে বা শক্তিশালী কোনো দেশ যখন দুর্বল দেশের ওপরে তার আর্থিক সামরিক আধিপত্য বিস্তার করে এবং ওই দেশটির উপরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নিজের অর্থনৈতিক সমৃদ্ধি লাভের জন্য, তখন আমরা তাকে বলি সাম্রাজ্যবাদ। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে একটি শক্তিশালী দেশ, আর্থিক দিক থেকে অবশ্যই এবং সে সামরিক দিক থেকেও শক্তিশালী, সে তার মানে নিজের দেশের রাজনৈতিক সমৃদ্ধির জন্য বা নিজের দেশের আর্থিক মুনাফার জন্য যখন দুর্বল দেশের ওপরে তার আধিপত্য প্রতিষ্ঠা করে বা করার চেষ্টা করে, এবং তা করতে গিয়ে যা দরকার যুদ্ধ বিগ্রহ ইত্যাদি নানা ঘটনা ঘটতে পারে, এই রকম বিষয়টাকে আমরা সাম্রাজ্যবাদ বলবো বা ইম্পেরিয়ালিজম যাকে ইংরেজিতে আমরা বলছি। এই সাম্রাজ্য অর্থাৎ সাম্রাজ্যবাদের একটা সম্পর্ক হচ্ছে যে সাম্রাজ্যবাদী শক্তি একটা উপনিবেশ স্থাপন করে, সেই উপনিবেশের কাছ থেকে তার আর্থিক মুনাফা অর্জন করে, ধীরে ধীরে সেই দেশটির উপরে তার রাজনৈতিক মানে অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে। তাহলে পলিটিক্যালি আমরা বলতে পারি যে একটা ডমিনেশন হচ্ছে অন্যতম লক্ষ্য, এবং সেই লক্ষ্যের মধ্যে দিয়ে তার আর্থিক শোষণকে জারি রেখে নিজের দেশের সমৃদ্ধি করা। তার এটা হচ্ছে সাম্রাজ্যবাদের একটা আমরা সহজ সরল আমাদের সিলেবাসের মধ্যে যা আছে তার ভিত্তিতে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে একটা সাম্রাজ্যবাদ। অর্থাৎ নিজের প্রভাবিত অঞ্চল, একটা দেশের অঞ্চল তার ইনফ্লুয়েন্সটাকে নিজের রাজ্যের বা নিজের দেশের মধ্যে গণ্ডিবদ্ধ না রেখে সেটাকে আরও বেশি অনেক দূর পর্যন্ত সমগ্র বিশ্বে দুর্বল দেশগুলির উপরে আধিপত্য প্রতিষ্ঠা করে। তাহলে এটা আমরা হচ্ছে সাম্রাজ্যবাদের একটা সংজ্ঞা দিলাম। এবার এই সাম্রাজ্যবাদের একটা দুটো রূপ আছে। একটা হচ্ছে পুরনো সাম্রাজ্যবাদ, সহজ কথায় যদি বলি যে পুরনো সাম্রাজ্যবাদ, আর পরবর্তীতে নয়া বা নতুন সাম্রাজ্যবাদ, নয়া সাম্রাজ্যবাদ। কীরকম পুরনো? পুরনো বলতে আমি বলছি শিল্প বিপ্লবের আগেও সাম্রাজ্যবাদ ছিল, এক দেশ আরেক দেশের উপর আধিপত্য প্রতিষ্ঠা করত। বলা হচ্ছে আলেকজান্ডার তিনি বিশ্ববিজেতা ছিলেন, তো এমনি তো বিশ্ববিজেতা হননি, নিশ্চয়ই যুদ্ধ করেছেন, জয় করেছেন। তিনি ভারতবর্ষে এসেছিলেন, সে কাহিনীও বা সে ঘটনাও আমরা জানি যে ভারতের বিভিন্ন রাজার সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। এই যে তার যেই সাম্রাজ্যবাদ বা সেখান থেকে শুরু করে নেপোলিয়ান কি করেছিলেন আমরা তার আগের অধ্যায় পড়েছি যে নেপোলিয়ান ইউরোপের ফ্রান্স এবং ফ্রান্সের বাইরে বিভিন্ন উপনিবেশের উপরে তার আধিপত্য বিস্তার করে ফরাসি সাম্রাজ্যকে অনেক দূর পর্যন্ত সম্প্রসারিত করেছিলেন। তাহলে এই যে সাম্রাজ্যবাদটা হচ্ছে একটা দেশের বা একাধিক দেশের উপরে তার ভূমির উপরে ভৌমিক আধিপত্য অর্থাৎ ল্যান্ডটাকে দখল করে নেওয়া, করে নিয়ে তার অঞ্চলটাকে বাড়িয়ে দেওয়া। প্রাচীন ভারতবর্ষেও আমরা যদি দেখি সমুদ্রগুপ্ত, যিনি ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছেন, যদিও দক্ষিণ ভারতে তিনি সরাসরি সাম্রাজ্যভুক্ত করেননি, এটা আমরা হয়তো একটু পড়েছি আগের ধারণাতে। তাহলে পুরনো যে সাম্রাজ্যবাদ তার মূল লক্ষ্য ছিল জমিটা দখল করা, জায়গাটা দখল করা, লোকবলের উপর আধিপত্য প্রতিষ্ঠা করা। কিন্তু 1870 সালের পরে এই সাম্রাজ্যবাদের রূপটা চেঞ্জ হয়।
কীরকম রূপ চেঞ্জ হয়? যে না, এই সাম্রাজ্যবাদের লক্ষ্য হয়ে দাঁড়ায় সেই দেশের জমিকে দখল নয়, দেশটার উপরে আধিপত্য নয়, বরং যে কোনো উপায়ে নানান পদ্ধতির অবলম্বনে সেই দেশটির অর্থনৈতিক শোষণকে ত্বরান্বিত করা, নিজের দেশের স্বার্থে অন্য একটা দেশের অর্থনীতিকে তার দেশে ব্যবহার করা। সেই দেশটি শুকিয়ে যাবে আর্থিক দিক থেকে, আর এই দেশটি সেখান থেকে শোষণ করে ফুলে ফেপে অর্থশালী হয়ে উঠবে। ইকোনমিক জায়ান্ট যে সমস্ত দেশগুলো হয়েছে পরবর্তীকালে এমনি করে দুর্বল দেশগুলোর উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। তাহলে এই হচ্ছে আমাদের পুরনো এবং নতুন সাম্রাজ্যবাদের মধ্যে আমরা দেখলাম যে পার্থক্য। এখন আমরা দেখব যে এই যে সাম্রাজ্যবাদ, এই সাম্রাজ্যবাদ বিভিন্ন লোকের দ্বারাই, মানে শিল্প বিপ্লবের পরবর্তীকালে যে উপনিবেশ হলো এবং তখন তারপর থেকে সাম্রাজ্যবাদ যে বিধ্বংসী আকার ধারণ করলো, এই কারণে বলছি যে একটা ধ্বংসাত্মক, যে মানুষের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক জীবনযাত্রার উপর গভীর প্রভাব ফেলে কিছু মানুষের মধ্যে কিছু দেশ তাদের আর্থিক সমৃদ্ধির কথা চিন্তা করতে লাগলো এবং করলো। ফলে কি হলো, একটা সেক্টর, একটা দেশ, একটা লেভেল, একটা মানুষ, একটা জায়গার, তারা কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ে তাদের উপর নানা রকমের মানে অপারেশন, সাপ্রেশন, তাদের অত্যাচার, এই সমস্ত নেমে আসলো বিভিন্ন দিক থেকে। অন্য দিক থেকে একটা দেশ ফুলে ফেপে উঠল। ফলে এই যে সাম্রাজ্যবাদীর জায়গায় দাঁড়ালো, এখানে নানা রকমের চিন্তা ভাবনাও গড়ে উঠল। আমরা এই সাম্রাজ্যবাদ প্রসঙ্গে সংক্ষিপ্তভাবে কিছু জিনিস জানব। সেটা হচ্ছে যে সাম্রাজ্যবাদী ব্যাখ্যা হিসাবে কিছু কিছু মানুষের মন্তব্য। যেমন এদের মধ্যে আছেন কার্ল মার্কস, একজন সমাজতন্ত্রবিদ। কার্ল মার্কস তিনি বলছেন যে কার্ল মার্কসের কথা অনুসারে যে পুঁজিবাদীর মধ্যেই, পুঁজিপতি শ্রেণী, তাদের মধ্যেই এই সাম্রাজ্যবাদ জন্ম দেওয়ার মূল চাবিকাঠিটা নিহিত ছিল। অর্থাৎ পুঁজিবাদের মধ্যেই নিহিত আছে সাম্রাজ্যবাদের মূল কথা। তিনি ব্যাখ্যা দিয়ে দেখালেন যে শিল্প বিপ্লবের ফলে এক শ্রেণীর শিল্পপতি, যাদেরকে আমরা পুঁজিপতি শ্রেণী বলছি, যত দিন যেতে শুরু করলো ততদিন এই সমস্ত মানুষেরা, অর্থাৎ এই শিল্পপতিরা প্রভূত টাকা পয়সার যখন মালিক হলো, তখন তারা এই সাম্রাজ্য, অর্থ কী করবে, বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগের তাগিদ, অর্থের চাপের ফলে এই অর্থকে একটা জায়গায় ইনভেস্ট বা বিনিয়োগ করার প্রয়োজনের তাগিদে তারা সাম্রাজ্যবাদের পথে এগিয়ে গেল। অর্থাৎ বিশিষ্ট সমাজতন্ত্রী বা মার্ক্সবাদ আমরা যাকে বলি, এখন আমরা জানি, শুনেছি ইতিহাসের ছাত্র হিসাবে, যে সেখানে এই পুঁজিপতি ক্লাস থেকেই কিন্তু সাম্রাজ্যবাদের পথটা প্রশস্ত হলো। হঠাৎ করে তো একটা জিনিস তৈরি হয় না, তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। কি করে হলো, যে না, তিনি বললেন যে শিল্প বিপ্লবের ফলে যে ক্যাপিটালিস্ট ক্লাস তৈরি হলো, তাদের তো প্রভূত অর্থ, প্রচুর অর্থটাকে ইনভেস্ট করতে হবে। সেই ইনভেস্টের তাগিদেই ওরা সাম্রাজ্যবাদের পথে এগিয়ে গেল। আর বেশি গভীরে না গিয়ে আমরা অন্য জায়গায় আসি, আরও কয়েকজনের কথা, তারা কি বলছে এই সাম্রাজ্যবাদ সম্পর্কে। যেমন একজন হচ্ছেন হবসন, নামগুলো মনে রাখতে হবে, হবসন। তার একটা বই আছে, বিখ্যাত বই, বইটার নাম হচ্ছে ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়ালিজম এ স্টাডি। এই বইয়ে এটা খুব গুরুত্বপূর্ণ তার লেখা, যে অর্থনীতির একটা দারুণ ব্যাখ্যা তিনি দিলেন। ইম্পেরিয়ালিজম এ স্টাডি, সেখানে বললেন যে এই শিল্প বিপ্লবের ফলে যে পুঁজিপতি শ্রেণী বা ধনিক শ্রেণী, ক্যাপিটালিস্ট ক্লাস জন্ম হলো, তারা এই অর্থটাকে বিনিয়োগ করার জন্য সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন
যে দেশগুলো আছে সেখানে তারা উপনিবেশ বিস্তারের চেষ্টা করলেন। কারণ ওই আগে বলেছি যে শিল্প বিপ্লবের ফলে যে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ তাদের হাতে এসেছে, এগুলোকে ইনভেস্ট করতে হবে। তো সুতরাং তিনি বললেন যে তার এই বইয়ের মধ্যে যে সাম্রাজ্যবাদের মধ্যে কোনো সৎ উদ্দেশ্য ছিল, এটা যদি কেউ বলে তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং অবৈধ কথা। ইম্পেরিয়ালিজমের মধ্যে কোনো সৎ উদ্দেশ্য ছিল না অ্যাকর্ডিং টু হবসন। তিনি বলছেন যে এই বাড়তি অর্থকে, উদ্বৃত্ত অর্থ যেটাকে বলা হচ্ছে, উদ্বৃত্ত অর্থ, এই কথাটা মনে রাখবে যে সারপ্লাস মানি বা উদ্বৃত্ত অর্থ, উদ্বৃত্ত অর্থকে, এই উদ্বৃত্ত অর্থটাকে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করতে গেলে তো জায়গার দরকার। তাহলে এই যে আমি প্রথমে বলেছি উপনিবেশবাদ হচ্ছে সাম্রাজ্যবাদের পরিপূরক, সেই উপনিবেশ স্থাপন করতে হবে এবং সেই উপনিবেশবাদ থেকেই পরবর্তীকালে সাম্রাজ্যবাদী কার্যকলাপ, অর্থাৎ কে কোথায় সাম্রাজ্য বিস্তার করবে, আধিপত্য বিস্তার করবে, এরকম প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল। এবং তিনি বলছেন যে একটা শব্দ বলছে যে মূলধনের পাহাড়, অর্থাৎ যত দিন যেতে থাকলো শিল্প বিপ্লবের ফলে শিল্পক্ষেত্রে যারা বিনিয়োগ করছিল তারা এত অর্থের মালিক হলো যে অ্যাকর্ডিং টু হবসন সেটা বলছে একটা অর্থের পাহাড়। তাহলে সেই অর্থটাকে বিনিয়োগ করতে হবে, এই উদ্দেশ্য নিয়েই তারা সাম্রাজ্যবাদী পথে অগ্রসর হলো। তাহলে এখানেও মূল যে কথাটা বলছে হবসনের মত অনুসারে, তার যে ইম্পেরিয়ালিজমের স্টাডি, সেখানে বলতে চাইছেন যে এই উদ্বৃত্ত অর্থের একটা সঠিক সংস্থান করতে হবে এবং করার জন্য সাম্রাজ্যবাদী পথে তারা এগিয়ে গেল। আরেকজন এই সাম্রাজ্যবাদ সম্পর্কে আমরা তাদের সংক্ষিপ্ত জানব, তিনি হচ্ছেন লেনিন, বিশিষ্ট রাষ্ট্রচিন্তাবিদ। তিনি তার একটা বিখ্যাত বইটার নাম মনে রাখবে, প্রত্যেকটা বইয়ের নামে মনে রাখতে হবে। সেই বইয়ে তিনি বললেন, বইটার নাম হচ্ছে ইম্পেরিয়ালিজম, imperialism, the highest stage of imperialism is the highest stage of, sorry, এটা হচ্ছে highest step of capitalism, capitalism। একটু হতে capitalism is the highest stage of imperialism। capitalism is the highest stage of imperialism। অর্থাৎ ক্যাপিটাল থেকেই ইম্পেরিয়ালিজমের পথে তারা এগিয়ে গেল, এটা তিনি তার এই বইয়ের মধ্যে বললেন। এবং তিনি বললেন যে তার একটা বিখ্যাত কথা যে পুঁজিবাদের জঠরেই হচ্ছে এই সাম্রাজ্যবাদের জন্ম। অর্থাৎ এই যে ক্যাপিটালিজম যে চিন্তা ভাবনাটা আসলো, পুঁজিপতি শ্রেণী, পুঁজিবাদী শ্রেণী, আর্থিক দিক থেকে সমৃদ্ধ বা বলিয়ান শ্রেণী, এই শ্রেণীর কার্যকলাপের ফলেই, কেন কার্যকলাপ, যে তাদের এই অর্থটাকে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। তাই এই ক্যাপিটালিজম থেকেই হলো যে ইম্পেরিয়ালিজমের পথে তারা এগিয়ে গেল, দি হাইয়েস্ট স্টেজ অফ ইম্পেরিয়ালিজম। অর্থাৎ এখানে তিনি বলছেন যে পুঁজিবাদের জঠরেই হচ্ছে সাম্রাজ্যবাদের জন্ম। ফলে এইভাবে আমরা দেখছি যে শেষ পর্যন্ত নিজেদের এই অর্থগুলোকে বিনিয়োগ করার তাগিদ থেকে তারা বিশ্ব বাজার খুঁজতে শুরু করলো এবং অদ্ভুতভাবে একটা সাম্রাজ্যবাদী কাড়াকাড়ি, মারামারি এবং
মানবিক যে অধপতনের মানে যুদ্ধগত ব্যাপারে যদি বলি, তাহলে বড় বড় যুদ্ধের দিকে তারা ছোট ছোট যুদ্ধ থেকে শুরু করে ধীরে ধীরে বড় যুদ্ধের দিকে এগিয়ে যেতে শুরু করলো। অর্থাৎ সাম্রাজ্যবাদ এমনি করে বিশ্বকে একটা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থেকে যুদ্ধের পরিবেশের মধ্যে নিয়ে গেল। এখন আমরা দেখব যে কি করে এই সাম্রাজ্যবাদ থেকে, এই সাম্রাজ্যবাদ হতে শেষ পর্যন্ত আমরা বিভিন্ন উপনিবেশ দখল, এখন বিভিন্ন জায়গাতে আমরা দেখব যে কি করে এই সাম্রাজ্যবাদী, তাদের তো লক্ষ্য হচ্ছে যে পুঁজিটাকে বিনিয়োগ করা, তার জন্য বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করা। কিন্তু উপনিবেশ কোথায় করতে যাবে? এখন তখন ইংল্যান্ড তো একা নয়, ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, এমনকি পরবর্তীকালে রাশিয়া, জাপান, এরাও সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করলো। তাহলে প্রত্যেকে এবার লড়াইয়ের মধ্যে আছে কে কোথায় তার প্রভাব বিস্তার করবে, তাদের দখলদারিটা কতদূর পর্যন্ত বেরিয়ে যাবে, এই প্রতিদ্বন্দ্বিতায় প্রতিযোগিতায় তারা নেমে পড়ল। এই অবস্থায় শুরু করে একটা ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, এবং এটাকে বলা হচ্ছে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। শুরু হয়ে গেল, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল বিভিন্ন দেশের মধ্যে। কারণ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে আর একটা শক্তি নয়, নানান শক্তি আছে প্রত্যেকেই। তাহলে খুব স্বভাবত কারণে যখন প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাবে তখন প্রতিদ্বন্দ্বিতাই হবে। ফলে কোথায় প্রতিদ্বন্দ্বিতা হবে? দেখা গেল যে অনুন্নত দেশ যেগুলো আছে, অনুন্নত দেশ অর্থে এই অর্থে যে তাদের প্রযুক্তি, শিক্ষা দীক্ষা, বিভিন্ন দিকগুলো তারা পিছিয়ে আছে, কিন্তু প্রাকৃতিক সম্পদে তারা সমৃদ্ধ আছে। ফলে দেখা গেল যে এরকম দেশগুলো মানে ইউরোপের বাইরে, এখন ইউরোপের দেশগুলোর মধ্যে শুল্ক সংরক্ষণ নীতি করে তারা কি বাইরের দেশ থেকে নিজের দেশে জিনিসপত্র আমদানি করাটাকে কমিয়ে দিয়েছিলেন। ফলে কি হবে? তারা নিজের জিনিস বিক্রি করার জন্য অন্য জায়গায় যেতে হবে। নিজের দেশে, যে দেশের মধ্যে আমার প্রচুর ট্যাক্স লাগে, আমি সেখানে ব্যবসা বাণিজ্য করবো না, তাহলে সেই দেশ ছেড়ে আমাকে অন্য দেশে যেতে হবে। প্রসঙ্গক্রমে যদি ভারত যদি বেশি ট্যাক্স চাপিয়ে দেয়, তাহলে চীন থেকে জিনিস এখানে আসবে না, তাহলে চীন কী করবে? অন্য দেশে বিক্রি করার চেষ্টা করবে। ফলে এই শিল্প সংরক্ষণ নীতির ফলে দেখা গেল যে বাইরে বলতে ইউরোপের বাইরে, এমনকি ইউরোপের কিছু জায়গায়, এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন দেশে উপনিবেশ বিস্তার বা সাম্রাজ্য বিস্তারের কাজটা চলতে শুরু করলো। কীরকম? খুব মারাত্মক অবস্থা ধারণ করলো। কারণ তখন এমন একটা প্রতিদ্বন্দ্বিতা, প্রত্যেকের হাতে অর্থ আছে, শিল্পপতিদের চাপ আছে। ফলে দুর্বল যে সমস্ত মহাদেশগুলো আছে এবং যে দেশগুলো আছে তাদের মধ্যে সাম্রাজ্য বিস্তার করতে হবে। এই প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। এই প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা মানে এই যে সাম্রাজ্যবাদী যে কাড়াকাড়ি, হিংসা, বিদ্বেষ, মারপিট, এগুলো যখন প্রসঙ্গে তিনি একটা সুন্দর একটা তার কাব্যগ্রন্থ নৈবেদ্য কাব্যগ্রন্থে বলেছেন যে সেটা হচ্ছে এই যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার একটা ছবি আমরা এখানে খুঁজে পাবো। তিনি বলেছেন সেই নৈবেদ্য কাব্যগ্রন্থে একটা জায়গার আমি উল্লেখ করছি, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংগ্রাম, লোভে লোভে ঘটেছে, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি পঙ্কসজ্জা হতে, লজ্জা শরম ত্যাগী জাতি প্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায় ধর্মেরে ভাসাতে চায় বলের বন্যায়। কত সুন্দর কথা! যে প্রত্যেকে কী করছে? বলছে যে স্বার্থের মধ্যে সংঘাত, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, আর লোভে লোভে ঘটেছে সংগ্রাম। সংগ্রাম তো তাই হয়, মারপিট, ঝগড়া, বিবাদ, এগুলো তো লোভ। আর লোভটা কিসের এখানে? না, সাম্রাজ্য বিস্তারের লোভ। সবাই বেশ সুন্দর শুটিং বুটিং বাবু, তারা ইউরোপিয়ান কান্ট্রি, ভদ্রবেশী, বলবে ভদ্রবেশী বর্বরতা উঠে আছে জাগি পঙ্কসজ্জা হতে। এই যে কথাটার মধ্যে তিনি বোঝাতে চাইছেন যে এই
ঔপনিবেশিক লড়াই কিভাবে গড়ে উঠল, যে আর্থিক সমৃদ্ধি তাদেরকে বিভিন্ন জায়গায় ঠেলে দিল এবং তারা দেখলেন কয়েকটি জায়গায় এই সাম্রাজ্যবাদী শক্তিকে কায়েম করা যায়। তার মধ্যে একটা হচ্ছে চীন। চীন, আফ্রিকা, এই দুই জায়গায় আমরা দেখব যে এই ইউরোপিয়ান শক্তিগুলো তাদের আধিপত্য বিস্তার করতে শুরু করলো। প্রাচীন যারা লেখক, সাহিত্যিক, দার্শনিক, তাদের লেখা থেকে জানা যায় যে চীন একসময় ছিল ঐশ্বর্যের স্বপ্নপুরী। প্রচুর সম্পদ চীনে ছিল। ইউরোপিয়ান এই দেশগুলো তারা জানতো, তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে এবং চীনের এই সম্পদকে লক্ষ্য করে বহু পুরনো সময় থেকেই বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিদের অভিযান চলেছে এবং দেখা যাচ্ছে যে চীনের বিভিন্ন বন্দর এগুলো দখল করে তাদের সাম্রাজ্য বিস্তার বা অর্থনৈতিক স্বার্থে এই জায়গাগুলো দখল করা খুব প্রয়োজন ছিল। চীনে প্রথম পর্তুগিজরা ব্যবসা বাণিজ্যের জন্য এগিয়ে যায়, তার অনেক পরেই ইংল্যান্ড এবং তারও আরও পরে ইউরোপের অন্যান্য দেশ, এমনকি আমেরিকা পর্যন্ত সেখানে গিয়েছিল এবং সেখানে চীনের মাটিতে যাওয়া খুব একটা সহজ ব্যাপার ছিল না, কারণ চীন খুব রক্ষণশীল দেশ ছিল। তারা বিদেশিদের তাদের দেশে প্রবেশ করতেই দিত না। শেষ পর্যন্ত ইংল্যান্ড বহু চেষ্টা করার পরে ছলে বলে বলা যেতে পারে, মানে একটা ডিটেলস হিস্ট্রি আছে, সেখানে তারা আফিমের ব্যবসা শুরু করে চড়াই পথে চীনে আফিমের বিক্রি করে চীনের যুব সম্প্রদায় নেশাগ্রস্ত হয়ে পড়ে। এই নিয়ে আফিমকে কেন্দ্র করে যুদ্ধ বাধে এবং 1842 খ্রিস্টাব্দে নানকিংয়ের সন্ধিতে প্রথম ইঙ্গো চীন যুদ্ধের অবসান ঘটে এবং তাদের যেটা প্রথম অ্যাংলো চাইনিজ ওয়ার বা অপিয়াম ওয়ার বলা হয়, দেওয়ার পর 1842 সালে নানকিংয়ের সন্ধিতে যুদ্ধের অবসান ঘটল এবং এখানে 5টি বন্দর, ক্যান্টন, অ্যাময়, ফুচাইফু, নিংপো, সাংহাই, এরকম 5টি বন্দর তারা দখল করল। এরবার তার পরবর্তীকালেই আবার 1859 খ্রিস্টাব্দে চীনের সঙ্গে দ্বিতীয় অ্যাংলো চাইনিজ ওয়ার হলো এবং তারপরে তিয়ানজিনের চুক্তি, এই চুক্তিতে ওই 5টির সঙ্গে আরও 6টি, মোট 11টি বন্দর বিদেশিদের জন্য উন্মুক্ত হলো। অর্থাৎ তাহলে কি দেখছি, যে উদ্বৃত্ত সম্পদকে আমার এবার জন্য সাম্রাজ্য বিস্তারের দরকার, সেটাকে একটা জায়গা তারা পেল চীনে। সেখানে ধীরে ধীরে ওই দ্বিতীয় অ্যাংলো চাইনিজ ওয়ারের পরে অন্যান্য শক্তিগুলো সেখানে দারুণভাবে তাদের প্রভাব বিস্তার করতে শুরু করলো এবং দেখা গেল যে কিছুদিনের মধ্যে বিদেশিদের অর্থনৈতিক শোষণের অন্যতম ক্ষেত্র তৈরি হলো চীন এবং এটাকে ঐতিহাসিকরা বলছে যে তারা এমনভাবে সেটাকে মানে ভাগাভাগি করে, চিনিকে ভাগাভাগি করে নিতে শুরু করলো তাদের ব্যবসায়িক স্বার্থে। এটাকে বলা কাটিং দি চাইনিজ মেলন, মানে মেলন তরমুজকে যেমন টুকরো টুকরো করে খায়, সেরকম করে সবাই এখানে ভাগাভাগি শুরু করলো। এবং ইংল্যান্ড, এখানে মনে রাখতে হবে, এটাতে তারা যে অধিকারটা প্রতিষ্ঠা করলো, প্রথমে সংজ্ঞা হিসেবে বলেছিলাম যে সাম্রাজ্যবাদ হচ্ছে বা উপনিবেশ সেখানে যেখানে শক্তিশালী দেশ সরাসরি সেই রাজ্যটাকে তার সাম্রাজ্যভুক্ত করে উপনিবেশ স্থাপন করে অথবা অর্থনৈতিক দিক থেকে লাভবান হয়। চীনে কিন্তু এরকম উপনিবেশ বিস্তার করলো না, এখানে তার একটা অতিরাষ্ট্রিক ক্ষমতা, এটাকে বলা এক্সট্রা টেরিটোরিয়াল পাওয়ার। এই এক্সট্রা টেরিটোরিয়াল পাওয়ার বা অতিরাষ্ট্রিক ক্ষমতাটা এখানে লাভ করলো। অর্থাৎ এখান থেকে তারা রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করলেন। চীনের মাঞ্চু রাজবংশই সেখানে ছিল, কিন্তু অন্যান্য দিক থেকে, আর্থিক দিক থেকে যা যা দরকার সেগুলো তারা লাভ করতে শুরু করলো। অর্থাৎ কিছুদিনের মধ্যে চীন ইউরোপিয়ান শক্তিদের কাছে ভাগাভাগি হয়ে গেল এবং সেখান থেকে তারা অর্থনৈতিক শোষণ শুরু করলো। আমেরিকাও চীনের সম্পদ সম্পর্কে সচেতন ছিল, তারাও জানতো এবং জন হে তার একটা ডক্ট্রিন ঘোষণা করে চীনে উন্মুক্ত দ্বার নীতি করেন, ওপেন ডোর পলিসি, চীনের মুক্ত দ্বার। অর্থাৎ এই নীতি ঘোষণা করার পর সেখানে
সমস্ত ইউরোপিয়ান শক্তি, আমেরিকার শক্তি চীনে গিয়ে, এমনকি জাপান সেও কিছুদিন পরে তার মাঞ্চুরিয়া দখল করলো চীনের, করে চীন হচ্ছে উন্মুক্ত হয়ে গেল সবার কাছ থেকে, সাম্রাজ্যবাদী শক্তির একটা শোষণের ক্ষেত্রে পরিণত হলো। তাহলে চীন এইভাবে উন্মুক্ত হয়ে গেল। এরপরে আরেকটা জায়গায় তাদের সাম্রাজ্য বিস্তারে খুব ভালো সুযোগ ছিল, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা হচ্ছে বলা হয় অন্ধকারচ্ছন্ন মহাদেশ, শিক্ষায়, দীক্ষায়, যোগাযোগে সমস্ত দিক থেকে পিছিয়ে পড়া, কিন্তু প্রাকৃতিক সম্পদ ছিল, ব্যবহার করতে পারত না। ফলে 1876 খ্রিস্টাব্দে ব্রাসেলস একটা চুক্তি, আফ্রিকান দেশদের নিয়ে একটা সংঘ গঠিত হয়, এবং সেখানে আফ্রিকার বিভিন্ন জায়গা, যে সমস্ত নাইজেরিয়া থেকে শুরু করে আরও দক্ষিণ আফ্রিকা, অর্থাৎ আফ্রিকার যে বিভিন্ন দেশগুলো ছিল সেগুলোর উপরে তাদের আধিপত্য বা রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করতে শুরু করলো। এবং ইংল্যান্ড সহ, ইংল্যান্ড কেপটাউনে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করলেন, করে আফ্রিকার বিভিন্ন যে অনুন্নত জায়গাগুলো ছিল, কিন্তু প্রাকৃতিক সম্পদ ছিল যেমন, পাশাপাশি উৎপাদিত সামগ্রী সেখানে বিক্রি করে মানুষের কাছে সেই জিনিসগুলো নিয়ে গিয়ে রোজগারের জায়গা ছিল। অর্থাৎ এগুলো আধুনিক ব্যবস্থাপনার সঙ্গে তারা যুক্ত ছিল না, অন্ধকারচ্ছন্ন মহাদেশ। ফলে আফ্রিকাতেও বিভিন্ন জায়গাতে, ইটালি থেকে শুরু করে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকার কিছু দেশ, আফ্রিকার এই জায়গাগুলোতে ঘন জঙ্গল, কোথাও কোথাও অনুর্বর জায়গা, কোথাও মানুষের ঠিক চিন্তাভাবনা নেই, নিগ্রো টাইপ জনগণ, নিগ্রো প্রকৃতির যে মানুষ থাকে তাদের মধ্যে তারা ছিল। ফলে এই অনুন্নত অশিক্ষিত জায়গাগুলোতে তারা ধীরে ধীরে তাদের উৎপাদিত সামগ্রী বিক্রি বা সেখান থেকে প্রয়োজনীয় যে কাঁচামাল নিয়ে প্রত্যেকে একটা লড়াই সেখানে শুরু করলো, যে যেখানে পারে ভাগাভাগি। অনেকে বলছে যে ইউরোপিয়ান দেশগুলো আফ্রিকাতে গিয়ে তাদের ভাগাভাগি কাড়াকাড়ি শুরু করলো, কাড়াকাড়ি রাজত্ব শুরু হয়ে গেল আফ্রিকাতে। এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, তার ফলে কিছুদিনের মধ্যে আবার অদ্ভুতভাবে একটার সঙ্গে কীভাবে যুক্ত, দেখো যে প্রত্যেকেই বিস্তার করেছে সাম্রাজ্য, যে যার মতো সুযোগ, যে যতটা পেরেছে, যার যতটা শক্তি, সেভাবে এই জায়গাগুলো দখল করেছে। চীনে ভারত তো ছিলই, ভারত তো হচ্ছে মানে ইংল্যান্ডের হচ্ছে রত্ন উপনিবেশ হিসাবে তারা সেখানে আধিপত্য শাসন করত। ফলে এই সমস্ত এশিয়া আফ্রিকার দেশগুলোতে তারা যেভাবে পেরেছে সেভাবে তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। কিছুদিন পরে এদের মধ্যে থেকে একটা অদ্ভুত জিনিস হলো, একটা উগ্র জাতীয়তাবাদের জন্ম হলো। উগ্র জাতীয়তাবাদ এটা কি? জাতীয়তাবাদ মানে হচ্ছে কি, জাতি হিসাবে আমি আমার শ্রেষ্ঠত্ব বলতেই পারি, আমি ভালো, আমি যত দেখতেই কুৎসিত হই আমি নিজেকে ভালো বলতেই পারি যে আমি দেখতে সুন্দর, কিন্তু এমনটা তো বলতে পারি না যে পৃথিবীতে আমিই সুন্দর, সবাই কুৎসিত। সেরকম উগ্র জাতীয়তাবাদটা হচ্ছে এরকম যে একটা নিজের জাতির শ্রেষ্ঠত্বের সঙ্গে সঙ্গে অন্য জাতিকে অবহেলা করা, এমন জাতীয়, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে যে যার শ্রেষ্ঠত্ব প্রচার করতে পারবে তাহলে মানুষের কাছে হয়তো সে গ্রহণযোগ্য হবে। আমি যদি বলি আমি একমাত্র উপযুক্ত শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক বলে লোকের কাছে প্রচার করে যদি আমার জনপ্রিয়তা বাড়াতে পারি, তাহলে আমার প্রতি মানুষ ধাবিত হবে বেশি। এই উগ্র জাতীয়তাবাদেরও একটা পিছনে উদ্দেশ্য ছিল, যারা অনুন্নত দেশগুলোর মানুষের কাছে প্রচার করতে চেয়েছিলেন যে এ যদি শ্রেষ্ঠ হয় তাহলে এর সান্নিধ্য থেকেই আমাদের উপকার হবে। যে সব থেকে স্ট্রং আমরা তার কাছে যেতে চাই, সে আর্থিক দিক থেকে স্ট্রং হোক আর যাই হোক, মানুষ তার দিকে যেতে চায়, দুর্বলের দিকে যেতে চায় না। তো এই উগ্র জাতীয়তাবাদ মানে প্রথম বিশ্বযুদ্ধের আগে এইরকম একটা উগ্র জাতীয়তাবাদী প্রচার হয়। যেমন বিভিন্ন জার্মান যে লেখকরা ছিলেন তারা টিউটেনিক জাতি হিসাবে জার্মান জাতির শ্রেষ্ঠত্বের কথা প্রচার করেন।
যে তারাই শ্রেষ্ঠ জাতি। যেমন পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন হিটলার জার্মানিতে আসবে তখন বলতো যে জার্মানিরাই হচ্ছে বিশুদ্ধ আর্য জাতির মানুষ, এবং সুতরাং যেহেতু তারাই বিশুদ্ধ বা তারাই শ্রেষ্ঠ, তারাই শ্রেষ্ঠ জাতি সব জাতির উপরে আধিপত্য বিস্তার করবে, এটাই স্বাভাবিক। কারণ যে শ্রেষ্ঠ তার শাসনে সবাই থাকাটাই স্বাভাবিক, কিন্তু একজন নিকৃষ্ট বা অনুন্নত সে তো অন্যকে শাসন করতে পারে না। ইংরেজরা যেমন আমাদের বলতো যে ভারতীয়দের শাসন করার ক্ষমতা নেই, তারা আমাদের শাসন করতে পারে না, কারণ তারা অনুন্নত, তারা অসভ্য, তারা বর্বর। তো এই যে দেখা গেল যে এই উপনিবেশিক বা সাম্রাজ্যবাদী কার্যকলাপ চলতে থাকাকালীনই ইউরোপে এবং আমেরিকার অন্যান্য বিভিন্ন দেশে, উন্নত দেশ যারা, অর্থাৎ আর্থিক দিক থেকে উন্নত, শিক্ষা দীক্ষায় উন্নত, তাদের মধ্যে একটা উগ্র জাতীয়তাবাদ প্রচার করলো। এই কারণটাই ছিল পেছনে যে তারা এই উগ্র জাতীয়তাবাদ প্রচার করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রচার করতে চেয়েছিলেন। ফলে জার্মান লেখকরা জার্মান জাতির শ্রেষ্ঠত্ব, আবার ফরাসি জাতিরা তাদের ল্যাটিন ভাষার শ্রেষ্ঠত্ব প্রচার করত, গ্রিস ভাষার শ্রেষ্ঠত্ব প্রচারিত হতো, ইংল্যান্ড তাদেরকে নিজেদের শ্রেষ্ঠ বুদ্ধিমান জাতি বলে প্রচার করতে শুরু করেন। অর্থাৎ এই যে একটা উগ্র জাতীয়তাবোধের জন্ম হলো, এটা হচ্ছে এই সাম্রাজ্যবাদী কার্যকলাপের প্রেক্ষাপটে। এবং এর পেছনের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই উগ্রতা প্রচার করে, উগ্র জাতীয়তাবাদ প্রচার করে তারা নিজেদের শ্রেষ্ঠ জাতি প্রচার করে মানুষের কাছে সহানুভূতি পাওয়া, বা তারা যে সাম্রাজ্য বিস্তার করতে যাচ্ছে সেটাকে যাতে অ্যাকসেপ্ট করে অন্যান্য জায়গাগুলো, তার একটা চেষ্টা তারা করতে শুরু করে। ফলে দেখা গেলো এইরকম উগ্র জাতীয়তাবাদের প্রেক্ষাপটে, যেমন এই সময় আবার ধরো যে সাধারণত সাদা চামড়া যারা, তাদেরকে আমরা খুব উন্নত বলি, ইউরোপের, আমরা কালো চামড়ার মানুষ, এশিয়া আফ্রিকার মানুষেরা। সেখানে হোয়াইট ম্যান বার্ডেন বলে একটা বই কিপলিং একজন সাহিত্যিক লিখলেন, এবং সেখানে তিনি বললেন যে সাদা চামড়ার মানুষদের দায়িত্ব হচ্ছে এই সমস্ত কালো চামড়ার মানুষ যারা বা অনুন্নত মানুষ যারা, তাদের উন্নতির চেষ্টা করা। সেটা এক ধরনের সাধারণ মানুষকে অবহেলা করারই কথা, বা সাদা চামড়ার মানুষদের শ্রেষ্ঠত্বের প্রচারটাই তিনি করেছিলেন। এমনি করে দেখা যায় এই পরিস্থিতিটা ঠিক 1870 সালের পরে সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে একটা জিনিস হলো কি, উগ্র জাতীয়তাবাদের জন্ম হলো। বিভিন্ন জায়গাকে নিজেদের মধ্যে দখল করার জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। তাহলে উগ্র জাতীয়তাবাদ, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এই জিনিসগুলো প্রথম বিশ্বযুদ্ধের আগে শুরু হলো। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914। এই 14-র আগে সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে উগ্র জাতীয়তাবাদ, তারপরে ধরো যে প্রতিদ্বন্দ্বিতা, মানে উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা, অবিশ্বাস, একজন আরেকজনকে না করা, এই জিনিসগুলো খুব বৃদ্ধি পেতে শুরু করলো, যে কেউ কাউকে বিশ্বাস করে না। জাতিগত লড়াই, বিভিন্ন জায়গায় দখলকে কেন্দ্র করে সংগ্রাম, মানে যুদ্ধ, অস্ট্রিয়ার সঙ্গে ইতালির যুদ্ধ, ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্সের লড়াই, কোথাও রাশিয়ার সঙ্গে আমেরিকার যুদ্ধ। অর্থাৎ দখল করতে হবে তো সবাইকে, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রচার করতে হবে, জায়গাটাতে বাড়াতে হবে। ফলে এই রকম পরিস্থিতিতে প্রথম বিশ্বযুদ্ধের আগে একটা অদ্ভুত রকমের হিংসার আর অবিশ্বাসের বাতাবরণ তৈরি হলো। পারস্পরিক হিংসা, অবিশ্বাস, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রচার, রাজনৈতিক দ্বন্দ্ব, সংগ্রাম, একে অন্যের বিরুদ্ধে সংগ্রাম, এই পরিস্থিতিগুলো দারুণভাবে ফ্লোরাইজ, মানে বিকাশ লাভ করতে শুরু করলো। এমন একটা জায়গায় চলে গেল পরিস্থিতি যে মনে হচ্ছে যে কোনো সময় একটা যুদ্ধের পরিস্থিতি হতে পারে। এই জন্য বলা হচ্ছে যে 1870 থেকে 1870-এর পর থেকে একেবারে 1914-এর আগে পর্যন্ত, তার মধ্যে এই 1914 যেটা মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো, তার মূল বিষয়টাই ছিল সাম্রাজ্য দখল, আধিপত্য বিস্তার, দুর্বল জাতির উপরে আক্রমণ,
নিয়ে নিজেদের প্রভাব কতটা বাড়া যায়। আর সেটা করতে গিয়ে কখনো উগ্র জাতীয়তাবাদের প্রচার, হিংসার বাতাবরণ তৈরি করা, ফলে কি হবে, এই রকম পরিস্থিতিতে কোনোদিন কোথাও কোনো ক্ষেত্রেই রাষ্ট্রে হোক, সমাজে হোক, পরিবারে হোক, যখন এরকম অবিশ্বাস আর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য একটা সংগ্রাম চলবে, তখন কি কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? হতে পারে না। বাড়তে বাড়তে দেখা গেল যে 1907 থেকে 1914 এই সময়কালের মধ্যে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে ঐতিহাসিকরা বলছে যে সেই সময় পৃথিবী একটা বারুদের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এই সময়টাকে বলা হয় সশস্ত্র শান্তির যুগ। সশস্ত্র শান্তির যুগ। সশস্ত্র শান্তির কেন? প্রত্যেকের হাতে অস্ত্র আছে, অস্ত্র নিয়ে আছে, কিন্তু যুদ্ধ বাঁধেনি। মানে যে কোনো সময় শুধু বারুদের একটা দেশলাইয়ের কাঠি পড়লেই জ্বলে যাবে, এইরকম পরিস্থিতি। অর্থাৎ এই জন্য এটা বলছে যে শান্তি আছে, কিন্তু অস্ত্র হাতে শান্তি বিরাজমান। তাহলে কি হলো যে 1914 সালের আগে পর্যায়ক্রমে আমরা দেখছি যে একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে 1907 সালে এসে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠল। কারণ দেখো, দখল, হিংসা, মারামারি এগুলো কখনোই মানে স্থায়ী শান্তি নিয়ে আসতে পারে না। যখন আমি উগ্র জাতীয়বাদ প্রচার করছি, নিজের শ্রেষ্ঠত্ব প্রচার করছি, আর বাণিজ্যিক বিস্তার করার জন্য কতটা অধিকার আমি অল্প সময়ের মধ্যে বিস্তার করতে পারবো, সেই মানুষগুলোর উপরে আর মানুষ তো প্রতিবাদ করতে পারছে না, নিজেরাই লড়াই করছে। কিন্তু যে সমস্ত ঔপনিবেশিক দেশ আছে তারা তো দুর্বল, তারা আর্থিক দিক থেকে দুর্বল আরও করে দেওয়া হয়েছে, ফলে ওরা আর এর মধ্যে আসতে পারছে না। ঠিক এমন একটা পরিস্থিতি যে কোনো সময় যে এই অবিশ্বাস থেকে তাদের মধ্যে একটা সংগ্রাম বা লড়াই বাঁধতে পারে। ঠিক এমনই সময়ে সেরাজাবো হত্যাকাণ্ড বলে একটা হত্যাকাণ্ড ঘটে। অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দ তিনি সস্ত্রীক বসনিয়া প্রদেশে যখন ভ্রমণ করছেন, ঠিক সেই সময়ে একটা আততায়ী ঘটনা ঘটে, অস্ট্রিয়ার যুবরাজের মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই যেটা বলেছেন যে কোনো সময় একটা জায়গায় যদি আগুন লেগে যায় তাহলে একেবারে ধ্বংসাত্মক রূপ নেবে। এই পরিপ্রেক্ষিতে দেখা গেল যে একটা যুদ্ধের সূচনা হলো। এর অনেক ঘটনা এখানে আছে, যদি এখানে খুব ডিটেলস ব্যাপার আলোচনা করার নেই, যে শুধু সাম্রাজ্য বিস্তার এবং প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত যে ঘটনা, যুদ্ধের পরে কী হলো সেটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। আমরা এই চ্যাপ্টারের মধ্যে এটাই পড়লাম যে কিভাবে এই সাম্রাজ্যবাদ ধীরে ধীরে একটা এশিয়া এবং আফ্রিকার দেশগুলোকে পরাধীনতার শৃঙ্খল পরিয়ে দিল। চীন পরাধীন হলো, চীন বিভিন্ন দেশের মানে মুক্তদার নীতির ফলে সেখানে সব ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো এবং চীনের আর্থিক দিক থেকে তাকে শোষণ শুরু হলো। এবং চীনে কেউ উপনিবেশ বিস্তার করে, এটা মনে রাখতে হবে যে চীন ছিল হচ্ছে একটা অতিরাষ্ট্রিক ক্ষমতার অধিকারী, সেখানে তারা তাদের আর্থিক শোষণ চালাতো, কিন্তু রাজনৈতিক ভারতকে যেমন তারা উপনিবেশ তৈরি করেছিল সেভাবে করেনি। আফ্রিকার বিভিন্ন দেশ, মোজাম্বিক, লিথুয়ানিয়া, লাটভিয়া থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা, এই সমস্ত জায়গাগুলো উন্মুক্ত হয়ে গেল এই সমস্ত ইউরোপিয়ান সাম্রাজ্যবাদীদের কাছে। এবং তারা কিছুদিন পরে নিজেদের মধ্যে লড়াইকে আরও শক্তিশালী করার জন্য নিজেদের শ্রেষ্ঠত্বের যে প্রোপাগান্ডা প্রচার শুরু করলো, এবং সেই প্রচার থেকে ধীরে ধীরে অবিশ্বাস, হিংসা, উপনিবেশ দখল, এই ঘটনাগুলো সামগ্রিকভাবে এমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করলো যে কিছুদিনের মধ্যেই বিশ্বকে একটা পৃথিবীর সবথেকে ভয়াবহ এবং বড় একটা যুদ্ধের সম্মুখীন, প্রথম বিশ্বযুদ্ধের সম্মুখীন দাঁড় করে দিল। তাহলে এই কয়েকদিনের ক্লাসে যেটা দেখলাম যে এইখানে যে চ্যাপ্টারটা আমাদের ছিল চতুর্থ অধ্যায়ে, যে শিল্প বিপ্লব, উপনিবেশ, সাম্রাজ্যবাদ, তাহলে এটা আমি প্রথম থেকে এই 4-5 দিনের ক্লাসে
তোমাদের পরিষ্কার করে দিলাম যে কী করে একটার সঙ্গে আরেকটা হয়ে আসলো, কীভাবে শিল্প বিপ্লব থেকে উপনিবেশবাদে দিয়ে গেল। আর উপনিবেশবাদ থেকে শুরু করে যখন উপনিবেশ বিস্তার করতে হবে, একটি শক্তি নয় তখন অনেক শক্তি, ফলে বিভিন্ন শক্তি লড়াইয়ের সম্মুখীন হলো। সেই লড়াই করতে গিয়ে তারা এমন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করলো 1914 সালের আগে, যে বাধ্য হয়ে 1914 সালের এই প্রথম বিশ্বের এত বড় একটা যুদ্ধর মুখে গিয়ে দাঁড়ালো এবং 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ ঘটল। একদিকে ত্রিশক্তি আতাত, আর একদিকে ট্রিপল অ্যালায়েন্স, একটা মৈত্রী, একটা চুক্তি। একদিকে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, অন্যদিকে জার্মানি, ইতালি, সেই সঙ্গে রাশিয়া পরে মিত্র আতাতের সঙ্গে যুক্ত হলো। অর্থাৎ এরকম তিনটি শক্তি, আমার দুটি পাওয়ার, ইউরোপ অদ্ভুতভাবে দেখো তাহলে বিভিন্ন শক্তি লড়াই সামিল হয়েছিল। এবার কি হলো যে যুদ্ধের প্রয়োজনে দুটো শিবিরে ভাগ হয়ে 1914 সালে, একদিকে জার্মানি, ইটালি, অস্ট্রিয়া, অন্যদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া। ত্রিশক্তি মৈত্রী আর ত্রিশক্তি আতাত তারা দলবদ্ধ হয়ে, কেন দলবদ্ধ হলো, কেন হলো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই তারা তো জবাব দিয়ে দিয়েছো। সেটা হচ্ছে যে শক্তির দরকার যুদ্ধ করতে গেলে এককভাবে লড়াই করে নয়, ওই জন্য দুটো গ্রুপে, শিবিরে বা দুটো মেরুতে ভাগ হয়ে গিয়ে তারা 1914 সালে যুদ্ধ হলো। তাহলে দেখো যে কিভাবে এই যে এত বড় একটা বিবাদের সম্মুখীন তারা হলো, কত ইন্টারেস্টিং বিষয় যে একটা জিনিস কিভাবে ধীরে 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 টাকা পয়সা, তাহলে মূল যেই জটিলতার জায়গায় এসে দাঁড়ালো এবং পরবর্তীকালে আরও জটিল অবস্থায় থেকে থেকে আজ পৃথিবী গভীর জটিলতার, গভীর রোগ আজকে পৃথিবীর, এবং এই রোগের মূলে হচ্ছে এরকম আর্থিক। তার আগে দেখো যখন মানুষের এরকম সম্পদ ছিল না, শিল্প বিপ্লব হয়নি, তখন কিন্তু এত বিবাদের প্রশ্ন ছিল না। যুদ্ধ যে তার আগে হয়নি তা নয়, হয়েছে, কিন্তু আলটিমেটলি এরকম একটা ভয়াবহ সিচুয়েশন এবং পৃথিবী জুড়ে যে রাজনৈতিক অস্থিরতার একটা বাতাবরণ তৈরি হলো, তা হচ্ছে এইভাবে মানুষের ক্রমান্বয়ে বিভিন্ন দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং প্রভুত্ব স্থাপনের চেষ্টা। ধন্যবাদ। কাজ আজকে এখানে শেষ করলাম।